সুপ্রিয় দর্শক, বসুন্ধরা সিমেন্টের সৌজন্যে নিউজ 24 এর বিশেষ আলোচনা জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, আমি রুবায়েত ফেরদৌস। আজ আমরা কথা বলবো সংসদের হাতে বিচারপতি অপসারণের ক্ষমতা থাকছে না। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলার জন্য তিনজন আলোচক আমাদের আমন্ত্রণে স্টুডিওতে এসেছেন। আসুন প্রথমে তাদের সঙ্গে পরিচিত হই। আমার ডান দিকে আছেন আমি সাদাত হুসাইন, সাবেক মন্ত্রী পরিষদ সচিব। আলোচনায় আপনাকে স্বাগত। আমার বাঁ দিকে আছেন আমি জয়নুল আবেদিন, সভাপতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ওয়েলকাম। আমি তুরিন আফরোজ, আইনজীবী, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা এই আলোচনায় প্রশ্ন তুলতে পারেন, তর্ক করতে পারেন, মতামত দিতে পারেন। আমরা আলোচনায় যাচ্ছি। প্রথমেই অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আজকে যে একটি রায় হয়েছে তার প্রেক্ষাপটে যদি আপনি বক্তব্য শুরু করেন, যে সংসদের হাতে বিচারপতি অপসারণের ক্ষমতা আর থাকছে না। ধন্যবাদ আপনাকে। শুরুটা আমাকে দিয়ে করলেন। আমি ভাবলাম যে আমার মুরব্বী সাবেক, যেহেতু আপনি সরাসরি আইনজীবী, এই জন্য আপনাকে দিয়ে শুরু করলাম। ওনার কাছে আমরা যাব। আমি তার কথাবার্তা অনেক সময় ভালোভাবে শুনি এবং জি, তিনি দীর্ঘদিন এই লাইনে ছিলেন আর কি। যাই হোক, আমাকে দিয়ে যখন শুরু করেছেন, আজকে তো আপনারা শুনেছেন, সারা জাতি দেখেছে শুনেছে যে আমাদের বিচার ব্যবস্থার মধ্যে আপনার এই আজকের জাজমেন্টটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক হিসাবে আমি মনে করি। তার কারণ আমরা সকলেই জানি যে রাষ্ট্রের তিনটি অঙ্গ: শাসন বিভাগ, বিচার বিভাগ এবং আইন বিভাগ। এখন এইখানে তিনটি বিভাগ যার যার অবস্থানের থেকে দায়িত্ব পালন করবেন, এটি স্বাভাবিক। এটি রাষ্ট্রের একটা ওয়েলফেয়ারের একটা জায়গা আর কি। কেউ কারো বিষয়ে হস্তক্ষেপ করবেন না। কিন্তু যদি কখনো এই তিনটি বিভাগের কাজ কি, আপনার লেজিসলেটিভ অ্যাসেম্বলি তারা আইন প্রণয়ন করবেন, আর সেই আইনটা যদি কার্যকরী করবেন এক্সিকিউটিভ, আর ওই আইনটা ঠিকভাবে করেছেন কিনা এবং আইনের প্রয়োগটা ঠিক হচ্ছে কিনা এইটা দেখার দায়িত্ব হচ্ছে বিচার বিভাগের। দ্যাট ইজ হাইয়েস্ট কোর্ট অফ দি কান্ট্রি, যাকে বলা হয় গার্ডিয়ান অফ দি কনস্টিটিউশন অ্যাজ পার। এবং আইন আপনি করলেন, সব ঠিক আছে, কিন্তু সেই আইনটা সংবিধান মোতাবেক হয়েছে কিনা এইটা দেখার দায়িত্ব বিচার বিভাগের। এবং আজকে যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে যে 16 সংসদেরই যে আপনি বিচারপতি অপসারণের যে ক্ষমতাটা, এইটা আপনারা জানেন যে এইটা ভেরি আর্লি স্টেজ আপনার এইটা পার্লামেন্টের হাতে ছিল, কিন্তু সাবসিকুয়েন্টলি বিচার বিভাগের স্বাধীনতার কথা সংবিধান আমরা দেখেছি 96 অনুচ্ছেদ এটি ছিল, বলা হয়েছে সেটিকে ফেরত আনারই চেষ্টা ছিল 14 সালের 17 সেপ্টেম্বর এইখানে আমি বলছি। এবং সেখানে থেকে এইটাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি কিন্তু হাইকোর্টে এই ব্যাপারে অনেক ঘোরাঘুরি করেছেন। আমাদের সাবেক ক্যাবিনেট সেক্রেটারি জানবেন, এবং তাকে অনেক রকম প্রস্তাব দিয়েছিল হাইকোর্টকে বাইফার্কেট করা, যেটা পরবর্তীতে ইরশাদ সাহেব করেছিলেন। তখন দিদেন অ্যাটর্নি জেনারেল এবং আরও কিছু সিনিয়র লয়াররা তখন তাকে হাইকোর্টে একবার নিয়ে এসেছিলেন, বলছিলেন দেখেন এই হাইকোর্ট আপনি কেন ভাঙবেন, এইটা একটা ইউনিটারি গভর্নমেন্ট এবং এইখানে আপনার কোনো ক্লায়েন্টদেরকে আসতে হয় না, এখানে মানুষের দিন দিন আসতে হয় না, একবার বুঝিয়ে দিয়ে যায়। আর এই বিচার বিভাগ, এখানে যারা বিচারক আছেন, বিচারপতি আছেন, তাদের যার যার অবস্থানে থেকে তাদেরকে দায়িত্ব পালন করতে দিতে হবে। সাবসিকুয়েন্টলি আপনার এই অ্যামেন্ডমেন্ট করে আপনার এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধানটা প্রবর্তন করা হলো। এটা দীর্ঘদিন চলছেন। তো এই 2014 সনে এটা কিন্তু কেউ দাবিও করে নাই যে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল চলছে না, কাজ করছে না, বা এদের দ্বারা আদৌ কিছু হচ্ছে না। কোনো নাগরিক বা কোনো আইনজীবী বা কোনো রকম কোনো বিচারক
বা বিচারপতি কেউ কিন্তু কোনো অভিযোগ করে নাই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিরুদ্ধে। এত সত্ত্বেও সরকার এখানে দেখবে দুইটা জিনিস আছে। বিচারপতি নিয়োগের একটা আইন করার কথা ছিল, সেই আইনটা দীর্ঘদিন হয় নাই। এখন ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া, সেই আইন না করে কি করলেন, আপনার সেই 96-কে অ্যামেন্ডমেন্ট করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বাতিল করে দিলেন পার্লামেন্টকে। এইটা আমাদের আইনজীবীদের মধ্য থেকে চ্যালেঞ্জ করা হলো এবং সেটা দীর্ঘদিন শুনানি হলো এবং সেই শুনানি আমাদের হাইকোর্ট ডিভিশনে শুনানি হলো, একটা লার্জার বেঞ্চে শুনানি হলো। সেই লার্জার বেঞ্চে বললেন যে এটা সংবিধান মোতাবেক এটা তারা করতে পারেন না, অর্থাৎ সংবিধান স্পিরিটের বাইরে। কেননা বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, সেখানে অন্য কারো হস্তক্ষেপ থাকলে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে না। অনেকগুলো জিনিস জাজমেন্টের মধ্যে এসছে। এইটায় সরকার ক্ষুব্ধ হলেন, ক্ষুব্ধ হয়ে এটার বিরুদ্ধে অ্যাপিল করলেন এবং আপনারা দেখেছেন এবং আপনার মিডিয়ারাও আপনারা অনেক দায়িত্ব পালন করেছেন। এই হিয়ারিংয়ের সময় বিভিন্নভাবে রিপোর্ট এসছে বিভিন্ন উভয় পক্ষের। এখানে 10 জন এমিকাস কিউরি তাদের মতামত দিয়েছেন আর কি, এবং সেই 10 জন এমিকাস কিউরির মধ্যে একজন অন্যভাবে বলেছেন, 9 জন একমত হয়ে বলেছেন আর কি। তো তারপরে এটা 1 জুন এটা শেষ হলো। আমি ফোন দিয়ে তারপর আপনার কাছে ফিরে আসি। হ্যালো, কে আছেন? পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি মামুন বলছিলাম। বলুন। খিলগাঁও থেকে মামুন বলছিলাম। আমার প্রশ্নটা সবার কাছে, সেটা হলো যারা বিচারপতি দেখে নিয়োগ দিবেন তাদের কাছে তো বিচারপতির অপসারণ ক্ষমতা থাকা উচিত। ধন্যবাদ। জি, এখন সেইটা আজকে জাজমেন্ট হয়েছে এবং উভয় পক্ষকে শুনেছেন, শোনেন নাই তা কেন, এবং আজকে জাজমেন্ট হয়েছে। জাজমেন্টে এই আপনার হাইকোর্ট ডিভিশনের যে আদেশটা সেটা বহাল রেখেছেন। এখন এই সম্পর্কে আমাদের তো যেহেতু হাইয়েস্ট কোর্ট অফ দি কান্ট্রি, উই হ্যাভ রিগার্ডস অন দ্য আওয়ার কোর্ট, সেই সম্পর্কে এরপরে আর আমরা আর বেশি কিছু বলতে পারি না। এরপরে বোধ আরো কিছু কথা এখানে বলেছে অ্যাটর্নি জেনারেল, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। বাইশে তুরিন আফরোজ যদি বলেন আপনি এটাকে কিভাবে দেখছেন? প্রথমত আজকের যে রায়টি আমরা পেলাম সেটি উচ্চ আদালতের প্রতি সম্মান রেখে আমি বলবো যে রায়টি অবশ্যই আমরা মেনে নিব এবং নিব, এটাই স্বাভাবিক। একই সাথে যেহেতু এখন এটি আর সাবজুডিস ম্যাটার নেই, সেক্ষেত্রে আমরা এটি নিয়ে আলোচনা করবার সুযোগও আমাদের রয়েছে। আজকের রায়ে আসলে আমি খুব দ্বিধাগ্রস্ত হয়ে গেছি। তার প্রথম কারণ, উচ্চ আদালত থেকে আমি 2 রকমের রায় পাচ্ছি একই বিষয়। আমি যদি 2010-এর 5th অ্যামেন্ডমেন্টের রায়টিকে দেখি, সেখানে কিন্তু বলা হচ্ছে, যেটি হাইকোর্ট ডিভিশনে খায়রুল হক সাহেব, বিচারপতি খায়রুল হক সাহেব লিখেছেন এবং পরে সেটি উচ্চ আদালতে অ্যাপিলেট ডিভিশনে বিচারপতি তাফাজ্জুল ইসলাম সাহেব যে রায়টিকে আবার বহাল রেখেছেন, সেখানে কিন্তু বলা হয়েছে যে সমস্ত সামরিক ফরমান এবং তার ফরমানের বলে যা কিছু জন্ম হয়েছে সব অবৈধ। তার মানে হচ্ছে সামরিক ফরমান বলে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত হয়েছে করেছিলেন সেটিও অবৈধ বলে উচ্চ আদালতের অ্যাপিলেট ডিভিশনের রায় 5th অ্যামেন্ডমেন্টে রয়েছে। এটি কেন বিচারিক প্রক্রিয়ায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে নালিফাই করা। তারপরে যদি আমি দেখি পার্লামেন্টের দিকে তাকাই, সেখানটিতে 16th অ্যামেন্ডমেন্টে জনগণের ম্যান্ডেট নিয়ে যে প্রতিনিধিরা রয়েছেন তারাও সেটিকে বাতিল করলেন ষোড়শ সংশোধনীর মাধ্যমে। এখন এই বাতিলকৃত অবস্থায় যে রিট মামলাটি আসলো 2017 সালে, আজকে আমরা যে রায়টি পেলাম, সেখানে কিন্তু বলছে যে সেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বৈধ এবং অনেকে, এবং এখানে আমার সিনিয়র লার্নেড ফ্রেন্ড রয়েছেন, ভাইয়া নিজেও আজকে বলেছেন জনগণের বিজয় হলো। আমি ঠিক বললাম না, আজকে বুঝলাম না আজকের এই গণতন্ত্র অনুষ্ঠানে যেখানে গণতন্ত্রের বিজয়ের কথা আমরা বলছি, সেখানে জনগণের ম্যান্ডেট নিয়ে প্রতিনিধিরা যেখানটিতে একটিবার বলল যে এইটি হচ্ছে অবৈধ, যেখানে উচ্চ আদালত বললেন অবৈধ, সেখানে
একই বিষয়ে আজকে কি করে বলা হলো যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বৈধ এবং সেটাকে জনগণের বিজয় বলে, গণতন্ত্রের বিজয় বলে বলা হচ্ছে। সুতরাং আমি পূর্ণাঙ্গভাবে দ্বিধাগ্রস্ত যে আসলে আমরা কোন আইনটি মানে কোন রায়টিকে মেনে নিব। 2010 অ্যাটর্নি জেনারেল হতাশ, আপনি দ্বিধাগ্রস্ত, আর বিএনপি বলেছে জনগণের বিজয়। সাদত হুসাইন, আপনি কিভাবে দেখছেন? দেখেন, আমরা তো সরকারি চাকরি করেছি, প্রশাসনে ছিলাম, সুতরাং আমরা সুপ্রিম কোর্টের যে চূড়ান্ত রায় এটাকে আমরা আমাদের পছন্দ হোক, আমরা ভিতরে ভিতরে হয়তো ক্ষুব্ধ থাকি, কিন্তু আমরা এটা মেনে নেই এবং এটার নামেই কাজ করি। মানে মনে নিতে না পারলেও মেনে নেই আমরা। হ্যাঁ, মনে নিতে না, আমার ওই একটা সিল ছিল যাতে কোনো কন্টেম্পট অফ কোর্ট হয় না। এবং আমি 42 বছর 34 বছর সরাসরি সরকারি চাকরি করেছি, পরে পাবলিক সার্ভিস কমিশনও ওই আওতার মধ্যে ছিল। তো আমার একটা সিল ছিল আদালতের রায় মেনে নিয়ে এটা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করুন। ওই সিল দিয়ে আমি সাইন করে দিতাম, কারণ আমি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি মামলার বিবাদী বা আসামি তো বলা ঠিক হবে না, বিবাদী ছিলাম। যে কোনো মামলা কোথায় ওই যে হয়তো জল ডাকাতে এক কি বলে স্কুলের ইয়ে হচ্ছে, সেখানেও হলো ক্যাবিনেট সেক্রেটারি। সবচেয়ে মজার একবার ইয়ে হয়েছে, ধর্ম প্রতিমন্ত্রী নাকি কোন ইহুদি মহিলার পিছনে দাঁড়ায় নামাজ পড়ছে, এবং সেটার জন্য আমি বললাম ক্যাবিনেটকে, ভাই নামাজ পড়লো ধর্ম প্রতিমন্ত্রী, আমি আশোপাশো না জানিও না, আমি কেন এটার আসামি হলাম? তো আমরা এটা, আমি প্রথমে বলবো যে একজন আইন মান্যকারী নাগরিক হিসাবে, আগের প্রশাসক হিসাবে আমরা মনে করি যে যা রায় হয়েছে এই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। কারণ আপনারা জানেন, আমাদেরও তো কিছু দুঃখ ছিল মাজদার হোসেন মামলার ক্ষেত্রে। আমরা যারা প্রশাসনে ছিলাম তারা তো যে অনেক ব্যাপারেই তাদের দুঃখ ছিল, কারণ সেখানে তো ওই প্রশ্ন আমাকে অনেকেই প্রেশারাইজ করেছে যে ইউ ক্যানট বি দ্য জাজ অফ ইউর ওন কজ। কিন্তু আমি বলছি, দেখেন, আইন যেভাবে আছে বাংলাদেশের কনস্টিটিউশনে এই ক্ষমতাটা সুপ্রিম কোর্টকে বা দেওয়া আছে, সুতরাং এটা তাদের কাছে যাবে। এখন দেশের যে কোনো আইন এটা তারা পরীক্ষা নিরীক্ষা করে ওনারা বলতে পারেন যে এটা আমাদের কনস্টিটিউশনের সাথে সঙ্গতিপূর্ণ কিনা, অথবা কারো ফান্ডামেন্টাল রাইটস এগুলিকে ভায়োলেট করে কিনা। আর এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আপনাদের নিশ্চয় মনে আছে, এটার সব আইন বা যে কোনো ঘটনাই ঘটে তার একটা প্রেক্ষিত থাকে। এটারও কিছু বোধহয় একটা প্রেক্ষিত আছে, ভালো করে মনে করে দেখেন, কোনো একটা ডিরেকশন কোর্ট থেকে এসেছিল যে এটা করতে হবে, তার কিছুদিন কয়েক মাস পরেই কিন্তু এই আইনটা এসে গেছে, বা এই কোর্টে এটা উঠছে যে না, বিচারপতিদের ইয়ে করতে হবে। তো বিচারপতিদের অভিশংসন, এটা আমি ওই পার্লামেন্টে দেখতাম মির্জা গোলাম হাফিজ সাহেব, আমি বসতাম ওখানে রেডিও টেলিভিশন ডিজি হিসাবে, তো একটা কথা উনি খুব আস্তে আস্তে বলতেন যে পার্লামেন্ট হ্যাজ অলসো লিমিটেড সভরেন্টি, অর্থাৎ সভরেন্টি কিন্তু সবাই ডিফাইন, সব অর্গানাইজেশনের নিজস্ব তরিকার মধ্যে চলতে হয়। পার্লামেন্ট ইচ্ছা করলেই বলতে পারে না যে আমি একটা বড় সেতু হইতেছে, এই দুইটা প্রত্যেক দিন লক্ষণ করে এগুলিকে এখানে বলে দিয়ে কাজ শুরু করতে পারবো, কারণ এটা তার ওই ইয়ের মধ্যে পড়ে না। অথবা এমনকি আমি বলবো কোর্টও করতে পারে না, করলে সেখানে পিপলের অধিকার ইয়ে হবে, সেখানে কিন্তু মানুষ খেপে যেতে পারে। এই জন্য বিশেষ করে আপনারা খেয়াল করবেন, হাইকোর্ট পর্যন্ত হচ্ছে আইন, স্ট্রিক্টলি আইনের ইয়ে। সুপ্রিম কোর্টে এসে কিন্তু কমপ্লিট জাস্টিস, তারা সব কিছু মিলিয়ে দেখবে, দেশের অস্তিত্ব, দেশের স্থিতিশীলতা সব কিছু দেখার অধিকার ওনাদের আছে। এইটুকু ডিফারেন্স কনস্টিটিউশনে করা আছে। তো ওনারা সব কিছু দেখে এটা করেছেন, এবং আমি আপাতত মনে করি যে এটার বিপক্ষে সরাসরি বলা তো ইয়ে না। তবে এই একটা জিনিস আমি এখানে বলবো, ফিক্সেশন বলে কিন্তু আমাদের একটা টার্ম আছে, এটা বিশেষ করে ম্যানেজমেন্টে আমরা খুব ব্যবহার করি, যে আপনি এইটা করা যাবে না কারণ এটা সাংঘাতিক ইয়ে হবে, বা ওই স্লোগান তুলিয়ে করা যাবে না। আমরা অনেক সময় বলি যে ওইখানে ফিরে যেতে হবে, এইখানে ফিরে যেতে হবে। আসলে কোনো জায়গায় আমরা ফিরবো কিনা এটা জাতির প্রয়োজন, দেশের প্রয়োজন, জনগণের প্রয়োজনের উপর নির্ভর করবে। আমরা কনস্টিটিউশন তো 72-এর পরে পরে দুইটাই বা তিনটা ইয়ে 75 আর 3টা আপনার সংশোধন তো হয়েছে। যখন সংশোধনের দরকার হবে তখন সংশোধন হবে,
আমি এটা মনে করি না যখন যদি ওইখানে যেতে হয় তাহলে তো আমাদের অষ্টম সংশোধনীতে যা হয়েছে সবটুকু চলে যাওয়া উচিত। উইথ অল রেসপেক্ট, আপনি একজন কমিটির কথা বলছেন, সব কিছু তো বাদ দিয়েছে। বাংলাদেশি আমাদের যে জাতীয়তাবাদী বাংলাদেশি, এটা তো বাদ দেয় নাই। ওনারা তো বলছেন যে না, এটা থাকতে হবে। যদি স্ট্রিক্টলি ধরেন এটাও থাকার কথা না। যদি স্ট্রিক্টলি ধরেন ওনাদের যে বেতন বাড়াইছিল ওই ইয়েতে, বেতনের ইয়েটা তো বলেন না যে এটা কমাই দিতে হবে। একটুখানি ইন্টারফেয়ার করছি। আমি যখন যারা আমার কথা বলছি না, যারা মনে করে যে ৭২-এর সংবিধানে ফেরত যাওয়া উচিত, সেখানটাতে আমরা গেলাম কি অর্ধেক গেলাম না, কিছু নিলাম না, সেটি কিন্তু হয় প্রতিনিধিদের মাধ্যমে, সংসদের মাধ্যমে, আইনের মাধ্যমে। কিন্তু যখনই আমরা দেখব যে আদালত থেকে এটি হয়ে আসছে, সেখান থেকে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, আমার প্রশ্নটি একেবারে ভিন্ন জায়গায়, যে আমি দুটি রায় পাচ্ছি উচ্চ আদালত থেকে, আমি কোনটিকে মানব? পঞ্চম সংশোধনী বাতিল মামলা যদি আমি মানি, তাহলে ষোড়শ সংশোধনী বাতিল মামলা মানতে পারছি না। আর ষোড়শ সংশোধনী মামলা তাহলে পঞ্চম সংশোধনী, আপনি যদি আইনের ইন্টারপ্রিটেশন করেন যেটা স্পেসিফিক, এই মামলাটা হচ্ছে স্পেসিফিক্যালি অন দিস, সুতরাং আপনি স্পেসিফিসিটির দিকে যেতে হবে। আর এমনি যদি একটা মামলা করতে গিয়ে আরো অনেক রকম অবজারভেশন থাকে, যাকে আমরা অবিটার ডিকটা বলি বা কতগুলি, সেটা অবশ্যই এটা সুপিরিয়রই হবে। পঞ্চম সংশোধনী মামলা থেকে ওবাইটা ডিকটা ছিল। আমি এবারে লয়ার, সেজন্য আমি বলছি আপনাকে কনসেপ্টটা চিন্তা করতে হবে। আমরা একটা জিনিস দেখি যে আমরা আজকাল বলে থাকি যে আমরা ৭২-এর সংবিধানে ফিরে যাব। ডক্টর কামাল হোসেন ইজ ওয়ান অফ দি প্রণেতা অফ দি ৭২ কনস্টিটিউশন। ৭২ কনস্টিটিউশনটা যুদ্ধের পরে রাষ্ট্রের জনগণের ওয়েলফেয়ারের কথা চিন্তা করে কিন্তু প্রণীত হয়েছিল, কিন্তু সাবসিকুয়েন্ট অ্যামেন্ডমেন্টগুলো হয়েছে ব্যক্তির ইন্টারেস্টের কথা চিন্তা করে, দলের ইন্টারেস্টের কথা চিন্তা করে। এবং সেই জন্য আমি একটি কথা বলছিলাম অন এয়ারের বাইরে, একটি গাছ আপনি লাগালেন, সেই গাছটাকে একটু বড় হওয়ার পরেই আবার গাছটাকে নিয়ে আর এক জায়গায় লাগিয়ে দিলেন, সেখান থেকে আবার চাইলেন যে ওই গাছটাকে উঠিয়ে আবার এইখানে এনে লাগালেন। এখন এই গাছটা কি বাঁচবে? মূল কথাটা হচ্ছে সংবিধানের স্পিরিটটাকে বুঝতে হবে। ওয়াই দি কনস্টিটিউশন? কনস্টিটিউশন ফর দি ওয়েলফেয়ার অফ দি স্টেট অ্যান্ড দি পিপলস। আমরা যদি এখন মনে করি ৭২-এ যাইতে পারলাম না বলেই এইটা অ্যাকসেপ্টেবল না, আবার ৭২-এর এইটা কিন্তু যুক্তিতে বরং অ্যাটর্নি জেনারেল বলেছেন যে ৭২-এ ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সংবিধান হয়েছে সেইখানেই তো এটা ছিল ৯৬-তে, সেখানে কারণ আমরা যেতে পারলাম না, এটি তার হতাশার জায়গা। এটাই হচ্ছে মিসকনসেপশন, উনি সেটাই বলেছেন। ওয়ান্সে একটা গাছ যখন উঠিয়ে ফেলবেন, জি সেখানে আর আমি জানি গাছের অ্যানালজি এটা ঠিক হচ্ছে খুব মেকানিস্টিক। এবং আপনি এখানে মেকানিস্টিক হচ্ছে কনস্টিটিউশন ৭২-এ যে ফিরে যাবেন, ৭২-এ যাওয়ার আগে ৭২-এর স্পিরিট এবং বর্তমান অবস্থার স্পিরিটটাকে চিন্তা করে নিতে হবে। যে কথাটি সাদত সাহেব বললেন, যে কথাটি সাদত সাহেব শুনেন, উনি যে কথাটা বললেন যে এখন যে অ্যামেন্ডমেন্টগুলো হচ্ছে, এই যে কথাটি উনি বলেছেন যে আমরা কোনটা মানব, এখন যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে এই অ্যামেন্ডমেন্টটা কিন্তু পার্টিকুলার একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং পার্টিকুলার একটা বিষয়ের উপরে, কি অভিশংসন, এবং সেইটাকে স্পেসিফিক্যালি এইটার উপরেই জাজমেন্ট হয়েছে, এই অ্যামেন্ডমেন্টটাই আনা হয়েছে। এটা কিন্তু এখন রাষ্ট্রপক্ষ চাইলে কি এই রায় কি পুনর্বিবেচনা করতে পারবে আবার? কে রাষ্ট্রপক্ষ যদি আবার পুনর্বিবেচনার দাবি করে, এটা তারা রিভিউ করার একটা স্কোপ আছে, রিভিউ পিটিশন আমাদের সংবিধানের মধ্যে আছে। কিন্তু এখন পর্যন্ত যেভাবে জাজমেন্ট হয়েছে, আমরা যদি দেশের নাগরিক আইনের শাসনে বিশ্বাস করি, আমরা যদি দেশের জুডিশিয়ারিকে মানি, তাহলে পরে এই জাজমেন্টের আমাদেরকে এখন গ্রহণ করতে হবে। এটা কি আপনি বাতিল হয়ে যাবে নাকি আবার সংসদে কথা বলতে হবে? আর কোনো কথা বলার কোনো স্কোপ নাই। এটা অ্যাটর্নি জেনারেল বলেছেন, আমি জানি না, তিনি এটা বলেছেন রায়ের পরে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না। আমার কথা হচ্ছে যে আমি একটুখানি লিগ্যাল টেকনিক্যালিটিসে যাচ্ছি। পঞ্চম সংশোধনীর অনুযায়ী বাতিল মামলাতে যদি এটি বাতিল হয়ে যায়,
না এটি বাতিল হয় নাই? না, এখানে একদম সুস্পষ্টভাবে লাস্ট লাইনটুকু যদি আছে ভাইয়া, সেখানটাতে একেবারেই বাতিল করে দেওয়া হয়েছে। সামরিক ফরমান অনুযায়ী যা কিছু হয়েছে বাতিল করা হয়েছে। তারপরে আবার বলি, আমাদের জাজমেন্টে কিন্তু আমাদের জাজমেন্টে আসে যে অ্যাপিল ইজ ডিসমিসড উইথ সাম অবজারভেশন। না, আমরা এখনো ওই অবজারভেশনটাকে আপনাকে ফলো করতে হবে। আপনি যে পঞ্চম সংশোধনী রায় বাতিল হয়েছে, কিন্তু ওইখানে এই স্পেসিফিক জিনিসটা ছিল না। না, পঞ্চম সংশোধনী মামলার যে স্পিরিট, সে বাতিল মামলা যে স্পিরিট, সেই স্পিরিট অনুযায়ী যদি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলর না থাকে, সামরিক ফরমানি মানে মাথায় যদি না থাকে, সেখানে কান নিয়ে টানছে কেন? তো এখন যদি মাথাটাই পড়ে যায় সেখানটাতে, আমি গাছের কনসেপ্টে যাচ্ছি না, কিন্তু মাথাটাই যদি পড়ে গেল, এখন হচ্ছে আমরা আবার বলছি, আমি কিন্তু 72-এ ফেরত যাওয়া না যাওয়ার প্রশ্নতে যাচ্ছি না। আমি বলছি যে আজকে আমরা ফেরত যে রায়টি পেলাম, সেই রায়ের ফলে একটা জায়গায় আমরা একটা অবস্থান গ্রহণ করেছি, এবং স্পেসিফিকভাবে যেটি ভাইয়া বললেন, যেটা স্পেসিফিক রায়, স্পেসিফিকভাবে আমাদেরকে মানতে হবে। আমি কিন্তু বারবার বলছি এই রায়টি মানতে কোনোই অসুবিধা নেই, কারণ উচ্চ আদালতের প্রতি আমাদের সম্মানটুকু রয়েছে। কিন্তু কথা হচ্ছে যে আজকে যখন আমরা বলছি যে গাছ উঠিয়ে গাছ লাগাচ্ছি, এই পরিবর্তন এই দেশে তো অনেকবার হয়েছে, এবং আমরা যখন আজকে অ্যাকাউন্টেবিলিটি, আপনার প্রথম যেখান থেকে কনসেপ্ট শুরু করলেন, মন্টেস্কিউ সেপারেশন অফ পাওয়ার কনসেপ্ট থেকে শুরু করলেন, আমি সেখানটিতে বলছি একই সাথে কিন্তু ডক্ট্রিন অফ চেক অ্যান্ড ব্যালেন্স কনস্টিটিউশনাল একটা বিশাল বড় থিওরি, যে কোনো একটি অঙ্গ আরেকটি অঙ্গকে যখনই সুপারসিড করতে যাবে, সেখানটিতে হচ্ছে কনস্টিটিউশন উপরে থাকবে। এবং আপনারা যখন বা আমরা যখন বিচার বিভাগের স্বাধীনতা বুঝি, স্পেসিফিক্যালি আর্টিকেল 94(4) এবং 116A অনুযায়ী, সেখানটাতে কিন্তু বলা আছে সাবজেক্ট টু দ্য provisions of this constitution. So the whole concept of the judiciary being the guardian of the Supreme Court of the Constitution, এটা কিন্তু ওই অর্থে আমাদের সংবিধানের সাথে যায় না। এক, দুই, 72 কনস্টিটিউশনে ফেরত যাব কি যাব না, এই ডিবেটে আমি যদি নাও যাই, হাইকোর্ট ডিভিশনে যে রায়টি রয়েছে, সেখানে মাইনরিটি জাজমেন্টে জাস্টিস আশরাফুল কামাল, ওনার কিছু অবজারভেশন আছে। আমি বলছি না যে সেটি ঠিক, বাট আই রিয়েলি এনজয়েড অ্যান্ড আই রিয়েলি ফাউন্ড ইট ভেরি এনজয়েবল। যে কোনো কনস্টিটিউশনাল স্কলারের জন্য সেটি পড়া। সেখানটাতে বলা হয়েছে বাংলাদেশ ইজ এ ইউনিক কেস। বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, তার উপরে ভিত্তি করে 72-এর যে সংবিধান, সেটার একটি চেতনা রয়েছে, এবং সেখানটিতে যখন আমরা নিজেদেরকে দেখব, সেখানে আমরা বিজয় বলে দেখব। এখন আজকে যখন আমরা বলছি প্রত্যেকটি অঙ্গ রাষ্ট্রের একই রকমভাবে থাকবে, সেখানটাতে বাদ দিলাম পার্লামেন্ট ভুল একটা আইন করলো সংবিধান লঙ্ঘন করে, সেটাকে কন্ট্রোল করার ব্যবস্থা আছে, বাদ দিলাম এক্সিকিউটিভ ভুলভাবে প্রয়োগ করলো। আমি এখন বলছি কিছু এক্সাম্পলের কথা, আমাদের ঐতিহাসিক বাস্তবতার কথা। সেখানটাতে আমরা আসলে যখন দেখি আমাদের খোদ জুডিশিয়ারি সংবিধান লঙ্ঘন করছেন, তখন আমরা কি করব? ভেরি স্পেসিফিক্যালি 1975 সালের 15ই আগস্টে যখন নাকি বঙ্গবন্ধু এবং তার পরিবারকে হত্যা করা হয়, সেই রক্তের উপর দাঁড়িয়ে জাস্টিস আবু সাইদ চৌধুরী মন্ত্রিত্ব গ্রহণ করলেন। কি উচ্চাভিলাষী আমাদের বিচার বিভাগ! আমি 16ই আগস্ট থেকে 7ই নভেম্বরের কথা বলবো। হত্যা হয়েছে, জেল হত্যা হয়েছে। আমার সুপ্রিম কোর্ট কোথায় ছিল? জুডিশিয়ারি সেখানটাতে কাস্টোডিয়ান হিসাবে কনস্টিটিউশনকে নিয়ে ঢাল হিসেবে, তলোয়ার হিসেবে ব্যবহার করবার জন্য। 8ই নভেম্বর 1975 আবু সাদাত মোহাম্মদ সায়েম রাষ্ট্রপতি, অবৈধভাবে রাষ্ট্রপতি হলেন, এবং নির্বাচিত জনগণ দ্বারা ম্যান্ডেট আলা কনস্টিটিউশন দ্বারা সাপোর্টেড একটি পুরো পার্লামেন্টকে উনি ভেঙে দিলেন। কোথায় ছিল আমাদের জুডিশিয়ারি? হালিমা খাতুন বনাম বাংলাদেশের মামলা 1978-এর, 1980 সেখানে জাস্টিস ফজলে করিম। স্টেট ভার্সেস হাজি জয়নাল আবেদিনের মামলা জাস্টিস রুহুল ইসলাম, এবং নাসিরুদ্দিন ভার্সেস বাংলাদেশ এই 80 সালেরই মামলা, জাস্টিস চিফ জাস্টিস ছিলেন লয়ার। একজন দর্শক আছেন, প্রশ্ন নিয়ে আমি আপনার কাছে ফিরছি, আমি ফিরবো আপনার কাছে ফিরবো। এখানে আপনি আইনজীবী, আমি যাব, আমি আপনার কাছে আসব। হ্যালো, কে বলছেন? পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। যে বিষয়গুলো, হ্যালো, কে বলছেন? হ্যালো, তর্কের বিষয় নাই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইয়াসিন উদ্দিন, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। বলুন। আমি সম্মানিত আলোচক তিনজনকেই প্রশ্নটা করতেছি। আজকে যে ঐতিহাসিক একটা রায় হলো, এইটা যারা বিরোধিতা করতেছেন তারাও রাষ্ট্রের অংশ। আমি একজন রাষ্ট্রের অংশ হিসাবে, জনগণ হিসাবে আমি বলতে চাচ্ছি,
300 জন অথবা 350 জনের হাতে যদি ওই ক্ষমতাটা থাকতো, তাহলে এখানে অপপ্রয়োগের একটা সুযোগ ছিল। রাষ্ট্র চাইলে তো, রাষ্ট্র যদি বিরোধিতা করে, রাষ্ট্র চাইলে তো গণভোট দিতে পারে এই বিষয়টা নিয়ে। আমার প্রশ্ন হচ্ছে 17 কোটি জনগণ নিয়ে রাষ্ট্র, যদিও 17 কোটি জনগণের প্রতিনিধি হলো 350 জন, জি, কিন্তু এখানে দেখা যায় 350 জনের মধ্যে অনেক বিষয় নিয়ে মতবিরোধ থাকে, তাদের ইচ্ছে মতো ক্ষমতা প্রয়োগ করে। সুতরাং 350 জন যে সংসদ সদস্যগণ সংসদে যায়, ওখানে কিন্তু যারা ভোটার তাদের মধ্যে সবগুলো ভোট তাদের পক্ষে যায় না। সাপোজ একজন সংসদ সদস্য আপনার প্রশ্নটা করুন, আমরা সেটা বুঝি, আমরা সেটা বুঝি, আপনি প্রশ্নটি করুন। যে ঐতিহাসিক রায়টা হলো, জি, সে রায়ে যারা বিরোধিতা করতেছে বর্তমানে রাষ্ট্রপক্ষ, কেন তারা এই বিরোধিতা করতেছে জনগণের বিপক্ষে গিয়ে? এটা রাষ্ট্র চাইলে তো একটা গণভোট দিতে পারে। অনেক ধন্যবাদ। উনি তো রেফারেন্ডামের প্রশ্ন করেছেন যে গণভোট দরকার ছিল। আচ্ছা, না, আমি এখানে একটা তরুণ প্রজেক্ট কথাটা বলছি। উনি যে জিনিসগুলো মামলাগুলো লিখে সেটার জবাব কিন্তু আমাদের প্রধান বিচারপতি দিয়েছেন। এই ডিউরিং দি হিয়ারিং বলেছেন যে পার্লামেন্টের ক্ষমতা আছে, ইচ্ছা করলে এই 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 যে অভিযোগগুলো উনি আনলেন, এই অভিযোগের ভিত্তিতে আমাদের দেশে সুপ্রিম কোর্ট থাকবে না অ্যাবলিশ। ঠিক আছে, উনি যে অভিজ্ঞতা, যে তখন বিচারপতিরা কোথায় ছিলেন, তখন অমুক কোথায় ছিলেন, এই কথাগুলো একটি রাষ্ট্রের নাগরিক হিসাবে আমাকে বলার এখতিয়ারটা কিন্তু সংবিধান দেয় নাই। তাহলে স্পিরিটটা হচ্ছে প্রধান বিচারপতি এরকম করতেছে, প্রধান বিচারপতিরা এই কাজ করতেছে, বিচার বিভাগ এই কাজ করতেছে, বিচার বিভাগ থাকবে না। এই জন্য প্রধান বিচারপতি এগুলা কিন্তু আলোচনায় এসছে। জানেন ভাই, এটা ফিফথ অ্যামেন্ডমেন্ট মামলা, এটা আলোচনায় এসছে। ফিফথ অ্যামেন্ডমেন্ট মামলা যেটা বলেছেন তবে এটা ঠিক, তবে ওই ধরনের একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে কে কোথায় ছিল বা কোথা থেকে আসছে, কেউ তখনও যে যারা সরকারি চাকরি করেছে তারা ওথ নেয়, এসে ক্যাবিনেট সেক্রেটারি গিয়ে ওথ দিছে। যারা পার্লামেন্টে, আপনি বলছেন যে 15ই আগস্টে যারা পার্লামেন্টের সদস্য ছিল তারা গিয়েই তো ওথ নিয়েছে, তারা সবাই গিয়ে ওথ নিয়েছে। এবং আমি নাম বলছি না, তখন আগের ক্যাবিনেটে ছিল না, মোস্তাকের ক্যাবিনেটে ছিল, মোস্তাকের ক্যাবিনেটে ছিল, আগের ক্যাবিনেটে ছিল না, নতুন করে মোস্তাকের ক্যাবিনেট, সেই রকম লোকও তো আবার পরে এমপি হয়েছে। কাজে এগুলি হয় কি, কে কোথায় ছিল, আবার জাস্টিসরাও গেছে, এগুলি হলো জানের উপরে যখন আসে তখন সবাই সব রকম বিহেভ করে। মানে কাজে ওয়েলফেয়ারের কথা চিন্তা করে, রাষ্ট্রীয় ওয়েলফেয়ার রেগুলার ইয়ে ধরা ঠিক হবে থিংক অ্যাজ এ লয়ার এন্ড দি রাষ্ট্র ওয়েলফেয়ার। না না, আই এম থিংকিং অ্যাজ এ উনি তো সেটাই বলছেন, যখন আপনার ক্রাইসিস, তখন আপনার নীতি, ন্যায্যতা, উইজডমের পরিচয় আপনি দিতে পারেন কিনা আপনি। না, আরে এই কোন আমি বলি, when now we are here আর কি, somebody will come here and say যে তোমরা এই কথাগুলো বলবা, বিকজ আই মিন ইসে, তখন আপনি কি করবেন? আপনি আমাকে বলেন। যে কারণে আপনি মোস্তাক, এই যে এত বড় হত্যাকাণ্ডের পরেও আওয়ামী লীগের পার্লামেন্টের মেম্বাররা পার্লামেন্টে গিয়ে বসতে বাধ্য হয়েছে, ওথ নিয়েছে, মন্ত্রী হয়েছে না। এর মধ্যে আবার ক্রেডিট দিতে হবে, যেমন মনসুর আলী সাহেব হয়নি। মনসুর আলী সাহেব বলছেন আমি এই রক্তের উপর দিয়ে যেতে পারবো না, কিন্তু তাজউদ্দিন সাহেব কেউ থাকে, ব্যতিক্রম থাকে, আর সবাই ভয় না, লোভেও যায়, ক্ষমতা লোভেও যায়, কেবল ভয় না, লোভ থাকে, ক্ষমতার মোহ থাকে। বাকশাল যখন হয় তখন মনির সাহেব বলছে যে আমি যাব না, ওসমানী সাহেব বলছে আমি করবো, যাব না। এখন এই চিন্তা করে কেউ আপনি রাষ্ট্রের ওয়েলফেয়ারের এই জিনিসগুলো চিন্তা করতে, একটা বিচার বিভাগকে যদি আপনি স্বাধীনভাবে কাজ করতে না দেন, তাহলে সেখানে অ্যানার্কি সৃষ্টি হয়, সেই দেশ থাকে না, সেখানে গণতন্ত্র থাকে না, সুশাসন থাকে না। এই জিনিসগুলো মাথায় নিয়ে আমাদের সকলকে ওয়েলফেয়ারের কথা চিন্তা করতে হবে, রাষ্ট্রীয় ওয়েলফেয়ারের কথা চিন্তা করতে হবে। আমার প্রশ্নটা, কে কোন বিচারপতি কোথায় ওত পড়ছে, কোন বিচারপতি কারে শাসিয়েছে, কোন বিচারপতি ব্যক্তিগতভাবে হয়েছে, এইটা বিচার করে টোটাল বিচার বিভাগকে বিশ্লেষণ করা যাবে না।
না, অ্যাবসলিউটলি আপনার কথাটা একেবারেই ঠিক আছে জনাল ভাই। আপনি তো বললেন টু থিঙ্ক লাইক আ লয়ার, আই উড রাদার অ্যাক্ট লাইক আ লয়ার। আই এম রেফারিং ফ্রম দ্য 5th অ্যামেন্ডমেন্ট জাজমেন্ট, যেখানে জাস্টিস খায়রুল হক উনি বলেছেন এই কাজগুলো যারা করেছেন তারা রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছেন। আমার কথা আমার আমার কথা হচ্ছে যে এই ভদ্রলোকের নাম না নিলেই ভালো হয়, তার কারণ আমি বলেছিলাম রায় এ জাজ রিটায়ার ফ্রম হিজ জাজমেন্ট জাজশিপ, he cannot write and sign the judgment. ওই জাজমেন্টের মধ্যে লাস্ট কথাটাই যে ছিল, এবং আমাদের একজন বিচারপতি, দিস ইজ দি জুডিশিয়াল ডিসঅনেস্টি, এবং সেখানে সাবসিকুয়েন্টলি এই প্রধান বিচারপতি কিন্তু তার মানে 1 বছর পূর্তির সময় বলেছে যে রিটায়ারমেন্টের পরে ওর থাকে না এবং সে একজন সাধারণ নাগরিক। এই নাগরিকের কাছে রাষ্ট্রীয় ডকুমেন্ট থাকতে পারে না, এবং হি ক্যান রাইট এন্ড সাইন দি জাজমেন্ট। সো 5th অ্যামেন্ডমেন্ট আপনি মানেন না? না, মানার না নেওয়ার ব্যাপার না, আমি তখনই বলেছি, না আমি তখনই বলেছি যে ইয়েস দিস ইজ নট দি জাজমেন্ট, সো ইউ আর নট অ্যাকসেপ্টিং ইট। নো, ইউ আর নট অ্যাকসেপ্টিং। আমি তো ওপেনলি বলেছি, চ্যালেঞ্জ ইট। না, ভেরি গুড, আমার কোনো অসুবিধা নেই, আপনি না মানেন, আমার অসুবিধা কি? মানা না মানার বিষয় না, কথাটা হচ্ছে এটাকে না মেনে সরকার, কারণ মূল জাজমেন্ট স্পিরিটটাকে সরকার অ্যাকসেপ্ট না করেই অ্যামেন্ডমেন্ট করে ফেলেছে। এখন ফ্যাক্ট রিমেইন দেয়ার ওয়াজ অ্যান অ্যামেন্ডমেন্ট, আই এম দি নাগরিক অফ দি স্টেট। আচ্ছা, আমি তো সেই মোতাবেক আমি চলে যাচ্ছি। আমি জাস্ট একটুখানি ভিন্ন জায়গায় চলে যাচ্ছি, সেটি হচ্ছে মানা না মানার বিষয় না এখানে। সেটি হচ্ছে যে উইথ অল ডিউ রেসপেক্ট জনাল ভাইয়ের সাথে আবার কিন্তু মানে এটা হচ্ছে টোটালি তর্কের খাতিরে তর্কের একটি জায়গা। আমরা আজকে যখন বলছি যে আমাদের জুডিশিয়ারিরও কোথাও আমাদের প্রবলেমটা কোথায়, যে জুডিশিয়ারি কোথায় অ্যাকসেপ্টেবিলিটি মানে অ্যানসারেবিলিটি থাকতে হবে, এটা কিন্তু স্বাধীনতা চলে যাওয়ার না, অ্যাবসলিউটলি না। কারণ আমাদের সংবিধানও কিন্তু তাদেরকে একেবারে স্বাধীন, মানে দের ইজ নো জুডিশিয়াল সুপ্রিমেসি, দের ইজ অনলি কনস্টিটিউশনাল সুপ্রিমেসির একটি ব্যাপার রয়েছে। কিন্তু আমরা যখন শুনি আর্গুমেন্ট হিসেবে, যখন শুনি কোনো জায়গা থেকে বলা হয় যে পার্লামেন্টেরিয়ানদের কোয়ালিটি কম, তারা কতটুকু বুঝতে পারে, তাদের মধ্যে প্রজ্ঞা বা এটা কম না, প্রজ্ঞা যেহেতু বলা হচ্ছে পার্লামেন্টের 70 অনুচ্ছেদ আছে, চাইলেই তারা দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে না, এবং দলীয় প্রধানের কথা তারা মানবে, চাইলেই তাকে সুপ্রিম কোর্টের কোনো বিচারপতি অভিশাসন করতে পারে, সেই প্রশ্নটা আসছে এখানে। আর্টিকেল 70 আছে, এবং প্রজ্ঞা আর্টিকেল 70 তো প্রথম থেকেই আছে, সেটা ভয় আছে, এই রায়ের ক্ষেত্রে সেই আলোচনা এসেছে, সেই আলোচনা এসেছে যে তখন কি হবে। যে দর্শক আছে আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো, কে বলছেন? পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, যে পার্লামেন্টে একজন জানার ভাই, আমরা প্রশ্নটা নিই তারপরে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্নটি করুন। আমি অ্যাডভোকেট সহল, বগুড়া জজকোর্ট থেকে বলুন। আমার প্রশ্ন যে এত সুন্দর একটি ঐতিহাসিক রায় হয়েছে, যেটা উচ্চ আদালত আমাদের সুপ্রিম কোর্ট করেছে, কিন্তু আমরা লক্ষ্য করছি সরকার দারুণভাবে বিচলিত। কিন্তু আমার প্রশ্ন হলো যে এখানে সরকার এত বিচলিত হচ্ছে কেন? এখানে 3 অর্গান অফ দ্য স্টেট, যেখানে সুন্দরভাবে কাজ করবার জন্য, অ্যাক্ট করবার জন্য বিচার বিভাগকে আমাদের দেশের প্রত্যেকটা নাগরিক বিনা দ্বিধায় মাথা পেতে মেনে নেয়। সেই সর্বোচ্চ আদালতের এত সুন্দর একটি সিদ্ধান্ত এসেছে, যেখানে লেজিসলেটিভ কোনোভাবেই বাংলাদেশের কোনো নাগরিককে অবৈধভাবে মানে দমিয়ে রাখতে পারবে না। অর্থাৎ বিচারপতিদেরকে যে একটা মানে সরিয়ে দিবে, আর তাদের আকাঙ্ক্ষা হলো আর রাতারাতি সরিয়ে দেবে, এটা আর পারবে না। জি, অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য, সঙ্গে থাকুন। জি, এখানে উনি অনেকক্ষণ বলছেন না। হ্যাঁ, সরকার বিচলিত আমরা তো এখন সেরকমও কিছু দেখি না। সরকার একজন লয়ার, যিনি প্রধান আইন কর্মকর্তা বলছেন হতাশ, বিচলিত শব্দটা বলেন না। প্রথম একটা খেয়াল রাখেন, আইন চিফ আইন ল অফিসার যিনি, তিনি বলেছেন যে কোনো নির্দেশনা থাকলো না, সেই জন্য তার ইয়ে আছে, কিন্তু নির্দেশনা হয়তো পরবর্তীকালে আসবে। নির্দেশনা তো যখন 16th অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, তখন তো ল মিনিস্টার বলেছিলেন 3 মাসের মধ্যে আমরা এগুলি জুডিশিয়াল কি প্রসেস যেটা এটা করে দিব, সেক্ষেত্রে তো 2 বছরও করেন। আসলে এগুলি আস্তে আস্তে হবে ওভার টাইম। কথা হলো যে পার্লামেন্টের থেকে এটা নেওয়া হয়েছে কারণ মনে করা হয় যে আমাদের কনস্টিটিউশনে এই ভালো হোক খারাপ হোক, এই ক্ষমতাটা সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে। যদি আপনার কনস্টিটিউশনে মনে করতো 72 কনস্টিটিউশন সোজাই তো ইয়ে করে দিত যে এই পাওয়ার না দিলেই তো হইতো, কিন্তু পাওয়ারটা এমনভাবে সুপ্রিম কোর্টকে দিয়েছে যে দেয়ার্স ইজ দ্য লাস্ট ওয়ার্ড, যে যত কথাই বলেন।
সে তো আপনার না, বলে কিন্তু সে ৭২ সংবিধানে তো এটা ছিল না। না ৭২ লাস্ট না একটা জিনিস আমি এই যে অভিশংসন এগুলি ছিল এখানেই অসুবিধা। কিন্তু এখানে না, না, সমস্যা, এটা হ্যাঁ, ভালো করে অভিশংসন এগুলি ছিল কিন্তু সুপ্রিম কোর্টের আদেশের চূড়ান্ত আদেশ অন্য কেউ খারিজ করার অধিকার তখনও ছিল না, এটা তো এখনো কোনো নেই। কনস্টিটিউশন এখনো নাই এখনো আসলে এটা তো হচ্ছে বাস্তবতার প্রবলেম কোনো জাস্টিসের আমি মনে করি ইমপিচমেন্ট হইতো না কোনো প্রেসিডেন্টের ইমপিচমেন্টের প্রভিশন আছে কিন্তু হয় না এটা হলো থ্রেট দিয়ে তাকে দমিয়ে রাখা হয় যে তোমারে কিন্তু ধরতেছি যদি বেশি ইয়ে করো সেই থ্রেটটা হচ্ছে খারাপ এখন থ্রেট উঠে গেছে বাস্তবে এটা কোনো দিনই হতো না কারণ একজন জাস্টিসকে ওইখানে নিতে হলে তখন ঘুরে ফিরে কোনো একটা তদন্ত কমিটি ইত্যাদির মাধ্যমে যেতে হতো প্রেসিডেন্টকে কোনো দিনই প্রেসিডেন্টকে অভিশংসন করা যেত না আমি বৌদ্ধদুজা কিন্তু তাহলে থ্রেটটা যে প্রেসিডেন্টের উপরে এখনো আছে, না আমি প্রেসিডেন্ট বৌদ্ধদুজা যদি চৌধুরীকে জিজ্ঞেস করা করেছি যাবে, হ্যাঁ। আমি তাকে তো অভিশংসন করা বৌদ্ধদুজা চৌধুরীকে জিজ্ঞেস করেছিলাম প্রেসিডেন্টের উপর যে থ্রেট এটা কোনো আসলে কোনো থ্রেট না, থ্রেটটা হলো থ্রেটটা থাকা দরকার তো, কেন আপনি মনে করছেন হলো না? পলিটিক্যাল আমি জি। বৌদ্ধদুজা চৌধুরীকে জিজ্ঞেস করেছিলাম ইয়েতে টেলিভিশন থেকে যে আপনার বিরুদ্ধে তো কোনো অভিশংসন করা যেত না কারণ যেগুলি অভিশংসনের কারণ সেগুলির মধ্যে একটাও আপনি বলেন তখন উনি বললেন হ্যাঁ করা যেত না কিন্তু পার্লামেন্টে এই আমার ১৪ পুরুষ ধরে এই কথা ১৪ পুরুষ ধরে যে উদ্ধার করতেন এটা আমার পক্ষে নেওয়া সম্ভব ছিল না আসলে কোনো এখানেই তো ভদ্রলোক কোনো ভদ্রলোকের পক্ষে নেওয়া সম্ভব না ওই থ্রেটটা ওনার পক্ষে ছিল এখনো প্রেসিডেন্টের ইয়েতে যেগুলি আছে এইগুলি আছে কিন্তু কোনো প্রেসিডেন্টকে সেই ধরনের অভিশংসন করার আমার মনে হয় তাহলে বাস্তবতা ওই নেই। প্রেসিডেন্টকে যে অভিশংসনেরও যে ব্যবস্থা রয়েছে সেটা সেটাও মার্কিন তো যুক্তরাষ্ট্র নিক্সনের মতো পরিসংখ্যান তাহলে সেখানে তো সেটা কি হয়েছে সেটা থাকার থাকাই দরকার উচিত নেই? বরং থাকা তাকে উচিত থাকার দরকার এটা নেই। এটা কেউ বলতে আসলে পারেন কেউ যে আইনের ঊর্ধ্বে না, এটা বলতে ঠিক না? পারেন যে অভিশংসনের একটা ইয়ে প্রেসিডেন্ট তো ইলেক্টেড পারসন এগুলিও খেয়াল করতে হবে না, না, প্রেসিডেন্ট তো same, যারা প্রেসিডেন্ট তো exactly, আমি ইলেক্ট করেছে argument-এ আসছি। উনি প্রেসিডেন্ট তো নির্বাচিত নন। ইলেক্টেড পারসন সেই জন্য তো থাকতে তাকে হয়। এখানে- অভিশংসনের প্রভিশন আছে কিন্তু অভিশংসন জীবনও হবে না। এখানে- থাকলে- না, এখানে তাহলে- basic না, জিনিসটা পৃথিবীর অনেক হচ্ছে জায়গায় কি, হয়েছে সেটা আমরা আমাদের দেখেছি basic- না, আমাদের তা আমরা দেশে- এই নিয়ে আরো কথা বলবো সুপ্রিয় দর্শক বসুন্ধরা সিমেন্টের সৌজন্যে আপনারা দেখছেন নিউজ 24 এর বিশেষ আলোচনা জনতন্ত্র গণতন্ত্র আজকে আমরা কথা বলছিলাম সংসদের হাতে বিচারপতি অপসারণের ক্ষমতা থাকছে না সঙ্গে থাকুন একটু পরেই ফিরে আসছি এই ফাঁকে আমি একটু চলে সুপ্রিয় দর্শক বসুন্ধরা সিমেন্টের সৌজন্যে নিউজ 24 এর বিশেষ আলোচনা জনতন্ত্র গণতন্ত্র আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি আমি রুবায়েত ফেরদৌস আজ আমরা কথা বলছিলাম সংসদের হাতে বিচারপতি অপসারণের ক্ষমতা থাকছে না বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি বিরতির পরে যদি আপনি বলেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন তাহলে আমরা যাবো কোথায় সামনে তাকাতে চাই আমার অ্যাকচুয়ালি ফরওয়ার্ড লুকিং আমার করতে চাই জ্ঞান একটু কম আমি মনে করি এই যারা এমিকাস কিউরি অনেক সিনিয়র লয়ার এখানে এমিকাস কিউরি ছিল তারা কিন্তু টোটাল চিন্তা করেছে একটা ইনস্টিটিউশনের কথা ভবিষ্যতের কথা চিন্তা করছে ব্যাক কথা না তারা চিন্তা করেছে যে ইনস্টিটিউশন বাঁচলে দেশ বাঁচবে এখানে কোন ব্যক্তির বিষয় নয় কিন্তু কারণ আমরা যারা এই আদালতে যারা প্র্যাকটিস করি আমরা দেখবেন যে আমরা কিন্তু মামলা মোকদ্দমা নিয়ে যাই কাউকে জিতাবার জন্য না আমরা যাই লিগ্যাল সাবমিশনগুলো দিই উভয় পক্ষের বক্তব্য শোনেন এইটা এমন একটা প্রফেশন আমাদের এবং এই বিচার বিভাগটাকে আমরা এইভাবে সম্মান করি যে আমার পক্ষে হলেও বলি মাস অবলাইজ আর বিপক্ষ হলেও বলি মাস অবলাইজ এইটুকু যদি না থাকে একটি রাষ্ট্রের এটা একটা ইম্পর্টেন্ট অর্গান এই অর্গানের উপরে যে তিনটে অর্গানেই ভিন্ন ভিন্নভাবে তাদের দায়িত্ব পালন করবে কিন্তু শ্রদ্ধাবোধ থাকতে হবে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে এখন আমরা যদি এই ইনস্টিটিউশনকে ব্যক্তিগতভাবে চিন্তা করি যেটা আমার বোন বলছে যে অমুকে এইটা করছে অমুকে এইটা এটা করছে আমি অমুকে বলিনি ফিফথ অ্যামেন্ডমেন্টে এই এবং এখন তিনটে কথাটা অর্গান সম্পর্কে হচ্ছে- বলা একটা হরাইজন্টাল অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে এবং একটার সঙ্গে প্রত্যেকটা আরেকটা একটা অ্যাকাউন্টেবল থাকতে হবে এবং এই অ্যাকাউন্টেবল থাকার পরেও কিন্তু একটা বলেছে এই সংবিধানেই বলেছে যে দিস বিভাগ ইজ দি গার্ডিয়ান অফ দি কনস্টিটিউশন এবং এই সংবিধানেই আপনার বলে দিয়েছে 26-এ জি। যে
আইন করতে পারবে, পার্লামেন্ট হ্যাজ পাওয়ার টু মেক দি ল, যে কোনো ল তারা করতে এবং পারে, এই সংবিধানও পাল্টাতে পারবে এবং সেই এখানে এটা ফিক্স এন্ড ফাইনাল না, এটা চেঞ্জ করতে পারে তারা। এইটা বাতিল করতে পারে, কিন্তু জি। কিন্তু বলেছে যে এইটা করবেন আপনি, এইটা করার সময় আপনাকে 142 চিন্তা করতে হবে। কি চিন্তা করতে হবে? এই দেখেন, খুঁজতে কি সময় লাগবে? তাহলে আমরা অন্য না এই 1 মিনিটে আমি দিয়ে দিচ্ছি। এইটা কি করতে হবে? মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল। তাহলে মৌলিক অধিকার কি? মানুষের বিচারের অধিকার, জানমালের অধিকার, তারপরে আইনের মানুষ যে বিচার পাবে সেইটার অধিকার, এই সবগুলো মিলে হচ্ছে মৌলিক অধিকার। তারপর তার প্রপার্টি অধিকার, সবকিছুর অধিকার। সেই জন্যই বলা হয় যে দিস ইজ অ্যান ইনস্টিটিউশন অ্যান্ড ওয়ান অফ দি ইম্পর্টেন্ট অর্গান অফ দি স্টেট। এবং এই স্টেটকে নিয়ে সমালোচনা করলে ব্যক্তি সমালোচনার ঊর্ধ্বে রাখতে হবে একটা ইনস্টিটিউশনকে। সেই জন্যই আমরা এই প্রফেশনটাকে সম্মানের সাথে গ্রহণ করি এবং এটাকে বলা হয় বিজ্ঞজনের প্রফেশন। এবং আমরা ওই হারলেও বলি মাসাবলাইস, জিতলেও বলি, আমরা কোনো বিচারকের বিরুদ্ধে কোনো রকম কোনো কটাক্ষ আমরা কখনো আনি না। আজকের এই পুরো আলোচনাটা আসলে আমরা আইনজীবীরা কিভাবে দেখছি তা নয়, এটি হচ্ছে আমাদের সংবিধান, যে সংবিধান বাংলাদেশের প্রতিটি নাগরিকের, তিনি আইনজীবী হোক আর না হোক, এটি সবার জন্য প্রযোজ্য একটি বিষয়। সুতরাং এই সংবিধানের কোনো কিছু পরিবর্তন যদি আসে, সেখানটিতে প্রতিটি নাগরিকের সেখানটিতে কিছু বলবার অধিকার রয়েছে। মাচ অবলাইজ কিন্তু সবাই বলছেন প্রফেশনালি, দ্যাটস ওকে, বাট কিন্তু সকলের সাধারণের জন্য যেটি প্রযোজ্য সেটিও আমাদের চিন্তা করতে হবে। তবে শেষ কথা আমি বলতে চাই, 1972 সালের কথা আমি বাদ দিচ্ছি, আমাদের সংবিধান 1971 সালের যে মুক্তিযুদ্ধের কনস্টিটিউশন আমাদের যে তৈরি হয়েছে, সেটি মুক্তিযুদ্ধের চেতনার উপরে প্রতিষ্ঠিত একটি সংবিধান। এই সংবিধানকে যদি কেউ লঙ্ঘন করে, তিনি যেই হন না কেন, তিনি ব্যক্তি হন, প্রতিষ্ঠান হন, একজন ব্যক্তি যখন প্রতিষ্ঠানকে ধ্বংস করে, সে প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য কি উপায় হতে পারে তা নিয়ে নির্দেশনা নিঃসন্দেহে আমরা পূর্ণাঙ্গ রায় আমরা নিঃসন্দেহে দেখতে পাবো। এবং সংবিধান অনেকেই লঙ্ঘন করেছেন সেটা আমরা দেখেছি, সেটা দেখেছি, এবং প্রতিকারও খুব বেশি হয়নি, এবং লঙ্ঘিত অনেক জিনিস এখন সংবিধানে রয়ে গেছে। জি, আপনাকে দিয়ে শেষ করতে চাই, মাথার থেকে উড়াইতে হবে যে 72 মানে আমি 71 চলে গিয়েছি। সুপ্রিম কোর্টের তো দুটাই অ্যাপেলেট ডিভিশন, পার্টিকুলারলি অ্যাপেলেট ডিভিশনের যে মাননীয় বিচারপতিগণ আছেন, তাদের কিন্তু সব কিছু, ওই যে আমি প্রথমে বলেছি, তারা কিন্তু কমপ্লিট জাস্টিস ইয়ে করেন এবং তারা কিন্তু হুট করে মানে রাগ করে দেন না। আপনি যদি গত কিছুদিন যাবৎ বা কয়েক মাস যাবৎ দেখেন, তাহলে ওই যে বিচারপতিদের নিয়োগের বা ডিসিপ্লিনের যে গ্যাজেটটা, সেই গ্যাজেটটা কতবার তারা দিচ্ছেন। আপনি যদি বসেন, আমারও মাঝে মাঝে মনে হয় যে রাগ করে আরে কিসের রাখেন আপনারা এগুলি, আপনার আর টাইম দিন। আদালতে কিন্তু আমরা রাগারাগি করতেও দেখেছি, না রাগারাগি করেছে, কিন্তু রায়টা ইচ্ছা করলে আজকেও 2 সপ্তাহ সময় কিন্তু এই রায় নিয়ে আমরা দেখেছি, তারা দেশের স্থিতিশীলতা এবং এগুলি খুব চিন্তা করেন, ধৈর্য সহকারে তারা কিন্তু রায় দিয়ে দিতে পারেন। আমি যতবার দেখেছি, রায় দিলে কোনো লোক বিপক্ষে বলবে না, কারণ এতবার টাইম দিয়েছে, কিন্তু তারপরেও তারা ধৈর্য সহকারে। অনেক ধন্যবাদ তিনজনকে আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। গণতন্ত্রে আরো বেশি বেশি করে প্রশ্ন করুন, মতামত দিন, তর্ক তুলুন, কারণ আমরা মনে করি তর্কহীন আর প্রশ্নহীন সমাজ মানে মৃত সমাজ। ভুলে গেলে ভুল হবে যে গণতন্ত্র কেবল একটি সরকার ব্যবস্থা নয়, গণতন্ত্র একটি মূল্যবোধ, একটি দৃষ্টিভঙ্গি, একটি জীবন ব্যবস্থা। গণতন্ত্র মানে মত, দ্বিমত এবং ভিন্ন মত। আমরা প্রত্যাশা করি গণতন্ত্র হোক ভিন্ন মতের, জনতন্ত্র হোক পরমত সহিষ্ণুতার, অন্যের মতামত গ্রহণের যে সাংস্কৃতিক যোগ্যতা সম্পন্ন সমাজ। প্রিয় দর্শক, আপনাদেরকে সাথে নিয়ে গণতন্ত্র তেমনি একটি সমাজ নির্মাণে প্রত্যাশী। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত দিন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং নিউজ 24 এর সঙ্গেই থাকুন।